আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে ওসিডি অ্যাসেসমেন্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যারেঞ্জড বাই বিডি ফিজিশিয়ান। অ্যান্ড আমাদের আজকের এই ওয়েবিনারে অনারেবল চেয়ারপারসন হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট সাইকিয়াট্রি, স্কয়ার হসপিটাল, ঢাকা। এবং আমাদের সঙ্গে স্পিকার হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, প্রফেসর of Child, Adolescent and Family Psychiatry, National Institute of Mental Health and Hospital। আমাদের এই আজকের এই ওয়েবিনার সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং এই ওয়েবিনারে আপনাদের সঙ্গে মডারেটর হিসেবে আমি ডক্টর লিসানুল হাসান। আজকে আমাদের এই যে টপিকটা ওসিডি অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা সাইকিয়াট্রিতে কাজ করেন এবং যারা সাইকিয়াট্রিতে কাজ করেন না, সবারই এই টপিকটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকা আমাদের পেশেন্টদের ভালো ম্যানেজমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি আসলে আর দেরি না করে আমাদের অনারেবল চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী স্যারকে তার সূচনা বক্তব্যের মাধ্যমে আজকের এই ওয়েবিনার সেশনটি শুরু করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর লিসানুল হাসান। বিডি ফিজিশিয়ানস আয়োজিত আজকের এই ওয়েবিনার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। এবং আজকে আমাদের যারা উপস্থিত এখানে আছেন এবং আমাদের স্পিকার অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ, সকলকে আমি আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। কারণ আজকে যে টপিকটা আমরা আলোচনা করব, হেলাল যেটা উপস্থাপনা করবে অবসেশন নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যিনি ওসিডিতে আক্রান্ত হন তিনি যেমন কষ্ট পান, তার পরিবারের প্রতিটি সদস্যই এই যন্ত্রণার মধ্যেই থাকতে হয়, এবং সেটা একটা অনির্দিষ্ট কালের জন্য। সৌভাগ্যবশত এখন মানুষের সচেতনতা কিছুটা হলে বৃদ্ধি পেয়েছে, মানুষ চিকিৎসার জন্য আসছে। এবং আমি আশা করি আজকের আমাদের এই উপস্থাপনা থেকে, ডক্টর হেলালের উপস্থাপনা থেকে মানুষ আরো উপকৃত হবে, তারা সচেতন হয়ে তারা চিকিৎসার কথা ভাববে। সুতরাং আমি প্রথমে আর এই সময় নষ্ট না করে হেলালকে আহ্বান জানাচ্ছি তার উপস্থাপনা শুরু করার জন্য, এবং সকলকে আহ্বান জানাচ্ছি এখানে যোগদান করার জন্য। ধন্যবাদ হেলাল, শুরু করো। হেলাল স্যার একটু আনমিউট হইতে হবে। হেলাল স্যার কি কোহোস্ট না? এখন কি শোনা যাচ্ছে জি আমার জি, কথা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ জি, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক শোনা ইউ যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যার। আমি খুব লম্বা করব না, আমি ইয়েস। বেশি লম্বা করতে চাই না, কারণ অনেক রাত হয়েছে। এবং হুম। এখানে যারা উপস্থিত রয়েছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার শিক্ষাগুরু, আজকের যিনি এখানে সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ওয়াজিউল আলম চৌধুরী স্যার, তিনি শুধু আমার সায়েন্টিফিক দিক থেকে বা সাইকিয়াট্রি শিক্ষাগুরু নন, আমার লাইফস্টাইলের দিক থেকেও স্যারকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। এবং বিডি ফিজিশিয়ানকে ধন্যবাদ যে আমাকে এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। ওসিডি শব্দটি আপনারা সবাই জানেন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবং আজকের অনুষ্ঠানের আমার যে টাইটেল, যে সাফার উইথ এ থট, আমরা কিভাবে আমার চিন্তা নিয়ে সাফার করি, চিন্তা নিয়ে কিভাবে আমরা আমাদেরকে কষ্ট ভোগ করি থাকি, সেই জায়গাটি নিয়ে আমরা একটু কথা বলবো। যদি কখনো আমার স্লাইড চেঞ্জ না হয় অথবা কোথাও দেখতে অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেখান থেকে কোনো টেকনিক্যাল এরর থাকলে। শুরুতেই আমি একটি ভিডিও দিয়ে শুরু করছি, দেখেন আপনারা ভিডিওটি দেখতে পারেন কিনা। যদি না দেখতে পারেন তাহলে আমাকে জানাবেন। ভিডিওতে শব্দটি খুব ইম্পর্টেন্ট নয়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটাই ইম্পর্টেন্ট। এহসান ভাই এবং যারা রয়েছেন, ভিডিওটা লিয়াসিন ভাই, একটু স্টার্ট করে মানে রাইট, এটা ক্লিক, একটু হ্যাঁ দেখেন দেখা ভিডিওটা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। ওকে, যাচ্ছে। সাউন্ড নাই কিন্তু দেখা যাচ্ছে। ওকে, সাউন্ড খুব দরকার নাই, এখানে খুব প্রিয় একজন আপনাদের নায়ক রয়েছেন, আপনারা চেনেন এনাকে সবাই। এখানে সাউন্ডের দরকার নাই, আপনারা শুধু দেখে যান। ওনাকে চেনেন তো সবাই? ডিক্যাপ্রিও। রাইট, ডিক্যাপ্রিও।
দেখেন উনি দরজাটা ধরবে না, লক ধরার ইচ্ছা ওনার নাই। কি করবে উনি? ওয়েট করছেন উনি, কেউ যদি দরজাটা খোলে উনি ধরবে না। বাহ, রাইট। এটাই হচ্ছে আমাদের, উনি দরজা খুলবেন না এবং উনি দরজা না খুলে বের হওয়ার চেষ্টা করবেন। এরকম বিষয়টাই হচ্ছে আমাদের ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। উনি অনেকবার হাত ধুয়ে এলেন, আপনারা দেখলেন। আমরা দুটো কেস হিস্ট্রি দিয়ে শুরু করি। একটু হচ্ছে মোজাফফর সাহেবের গল্প। প্রথম হচ্ছে মোজাফফর সাহেব, উনি কাল্পনিক নাম। উনি একজন অ্যাকাউন্টেন্ট। একদিন তার মাথায় প্রশ্ন হলো, রাস্তায় যে এত টুকরো টুকরো কাগজ পড়ে থাকে সেগুলোর মধ্যে হয়তো কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, তা যে কার উপকারে লাগতে পারে। হেঁটে বাজারে যাবার সময় বা বাসে অফিসে যাবার সময় তার সব সময় তীব্র ইচ্ছা হয় মাটিতে পড়ে থাকা কাগজের টুকরো তুলে দেখেন সেখানে কি লেখা আছে। নিজের সামাজিক অবস্থানের কথা ভেবে কখনো সেই কাগজগুলো তোলেন না, কিন্তু তার ইচ্ছাটা বাড়তেই থাকে। দু একবার তুলেও আবার ঝটফট ফেলে দিয়েছেন, কিন্তু রাস্তার কাগজ তুলবার ইচ্ছা ওনার মনের মধ্যে থেকেই যায়। এটা বিরত হয় না কখনো। এই চিন্তা কেউ তার মনে ঢোকায়নি, এর উদ্ভব হয়েছে নিজেরই মনে। কিছু সময় পরে তিনি বুঝতে পারলেন এই প্রশ্নটা তার কাছে নিরর্থক, কিন্তু দেখা গেল অফিসে, বাসায়, রাস্তায়, সবখানে তার মাথায় একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই যে রাস্তার কাগজ পড়ে আছে, কি লেখা সেখানে, এই চিন্তা তিনি মাথা থেকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইলেন, কিন্তু চিন্তা তাকে ছাড়তে চাইছে না। ফলে যতক্ষণ তিনি জেগে থাকেন অন্য কোনো কাজে তিনি মনোযোগ দিতে পারেন না। সব সময় তার মাথায় চিন্তা, রাস্তায় পড়ে থাকা কাগজে কি লেখা আছে। আরেকটি কেস হিস্ট্রি আমরা বলি, মিসেস সাইদা, এটিও কাল্পনিক নাম। তার সমস্যা হচ্ছে পারতপক্ষে তিনি ময়লা লাগার ভয়ে হাত দিয়ে টাকা পয়সা ধরেন না। কিন্তু টাকা এমন একটি জিনিস যেটা না ধরেও থাকা যায় না। তাই একবার যদি ভুল ক্রমে বা নিতান্ত বাধ্য হয়ে হাত দিয়ে টাকা ধরে ফেলেন, চকচকে নতুন নোট বা ছেঁড়া ফাটা ময়লা টাকা যাই হোক না কেন, শুরু হয় তার হাত ধোয়ার পালা। একবার দুবার নয়, কমপক্ষে 10 থেকে 15 বার তিনি সাবান, ডেটল ইত্যাদি দিয়ে বারবার হাত ধোবেনই ধোবেন। এতবার হাত ধোয়ার কোনো দরকার যে নেই, এটা যে নিতান্ত বাড়াবাড়ি, সেটা তিনি নিজেও বোঝেন। নিজেও চান না যে এতবার হাত ধুতে, কিন্তু ঘন ঘন হাত না ধুয়ে তিনি থাকতেই পারেন না। বারবার হাত ধোয়ার কারণে দেখা যায় একটা সময় তার হাতে ছত্রাকের সংক্রমণ হয়ে গেছে, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে তার হাতে। প্রথম যেটি বললাম মোজাফফর সাহেব, তার কি হচ্ছে? মোজাফফর সাহেবের ক্ষেত্রে যা হচ্ছে তার নাম হচ্ছে অবসেশন বা খুঁতখুঁতে চিন্তা, বাধ্যতাধর্মী খুঁতখুঁতে চিন্তা। মাথায় চিন্তাটা আসতে থাকে এবং তিনি চিন্তাটা করতে বাধ্য। এটির নাম হচ্ছে অবসেশন। এটি এক ধরনের চিন্তা, কল্পনা, অনুভূতি যা নিরর্থক। তিনি জানেন এটি নিতান্ত অপ্রয়োজনীয়, তা জেনেও নিজের মন থেকে সেটিকে তিনি দূর করতে পারেন না। এসব নিরর্থক চিন্তার বৃত্তে তিনি আবদ্ধ হয়ে থাকেন। বিরক্তকর জীবনযাপন তাকে করতে হয়। প্রয়োজনীয় কাজে তিনি মন দিতে পারেন না, কোনো কাজ ঠিক মতো করতে পারেন না। মানে বাধ্য হয়ে তিনি তার মাথায় যে চিন্তাটাকে গ্রহণ করছেন, এটার নাম হচ্ছে অবসেশন। সাইদা ম্যাডামের কি হচ্ছে? ওনারটি হচ্ছে কম্পালশন। কম্পালশন হচ্ছে এমন কিছু আচরণ, যেমন একাধিকবার হাত ধোয়া, বারবার টাকা গোনা, কোনো কিছুকে ক্রমাগত এড়িয়ে চলা, নিরর্থক অপ্রয়োজনীয় জেনেও কোনো মানুষ বারবার একই কাজ করে যাওয়া। তিনি নিজেও জানেন এই চিন্তা ও আচরণ অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ, তারপরও তিনি করে যান। যেমন কেউ বারবার হাত ধুচ্ছেন, দেখেন এই ছবিতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আশা করি দেখা যাচ্ছে। তিনি বারবার হাত ধুচ্ছেন। কেউ হয়তো বারবার দরজার তালা চেক করছেন, বারবার তালা চেক করছেন। ইরফান ভাই বা লিসানুল, আপনি জানেন কিনা জানি না, আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন কিনা। বারবার তালা চেক করছেন। দেখা যাচ্ছে স্যার। জি, দেখা বারবার যাচ্ছে। টাকা গুনছেন, বারবার তিনি টাকা গুনছেন, বারবার তিনি টাকা গুনছেন। একবার গুনে, দুইবার গুনে, তিনবার গুনেও তিনি সন্তুষ্ট হচ্ছেন না। বারবার তিনি টাকাটি গুনছেন। আরেকটি হচ্ছে অর্ডারলিনেস, সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছেন, 1 2 3 4 রিচুয়াল, সবকিছু তিনি সুন্দর করে গুছিয়ে রাখছেন।
দেখেন জুতাগুলো যদি একটু এলোমেলো থাকে তিনি বিরক্ত হয়ে যাচ্ছেন এবং তার মধ্যে একটা অ্যাংজাইটি হয়ে যাচ্ছে। এই ছবিতে আপনারা দেখেন, একটু কষ্ট করে দেখেন, ছবিতে তিনি দেখতে পাচ্ছেন তিনি তার পরনের জুতাগুলোকে বারবার একই রকম ভাবে গুছিয়ে রাখছেন। জুতাগুলোকে তিনি গুছিয়ে রাখছেন। এই যে হাত ধোয়া, তালা চেক করা, টাকা গোনা, গুছিয়ে রাখা, জুতোগুলোকে গুছিয়ে রাখা, এগুলোকে আমরা বলি কম্পালশন। এই দুটো মিলিয়ে আজকের যে বিষয়বস্তু সেটার নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হোয়াট ইজ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে একটা প্রেজেন্স অফ অবসেশন অ্যান্ড অর কম্পালশন। মানে কারো মধ্যে অবসেশন থাকবে অথবা অবসেশন এবং কম্পালশন দুটোই থাকবে। তার মানে হচ্ছে অবসেশন থাকতেই হবে, পাশাপাশি অবসেশন এবং কম্পালশন দুই থাকতে হবে। হোয়াট ইজ অবসেশন? অবসেশন হচ্ছে রিকারেন্ট, persistent and intrusive thoughts, images or urges that cause marked anxiety। মানে এমন কোনো বারবার চলে আসে আমার মনের মধ্যে এবং সেটি দীর্ঘমেয়াদে থাকে এবং সেটিকে আমি চাই না, তাও বাধ্য হয়ে সে ঢুকে পড়ে, অনাহূত অনাহূত হয়ে আমার মনের মধ্যে ঢুকে পড়ে এমন কোনো চিন্তা, ইমেজ অথবা ইচ্ছা, যেটা আমার মনের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা তৈরি করে, সেটার নাম হচ্ছে অবসেশন। আপনারা লক্ষ্য করবেন এখানে তিনটি শব্দ আমি বলেছি: রিকারেন্ট, পারসিস্টেন্ট, ইন্ট্রুসিভ। বারবার আসে, অনেকক্ষণ থাকে এবং ইন্ট্রুসিভ, অনাহুত হয়ে ঢুকে। আমি চাই না, তারপরও সেই চিন্তা, ইমেজ অথবা ইচ্ছা আমার মনের মধ্যে ঢুকে। এটার নাম হচ্ছে অবসেশন, যেটা মোজাফফর সাহেবের মধ্যে ছিল, আমরা যেটা একটা কেসে দেখিয়েছি। কম্পালশন কি? কম্পালশন হচ্ছে রিপিটিটিভ বিহেভিয়ার অর মেন্টাল অ্যাক্ট। ওই অবসেশনের কারণে আমি যেই কাজগুলো বারবার করতে থাকি এবং কম্পেল টু টু পারফর্ম, মানে আমি বাধ্য হয়ে করি, আমি চাই না করতে, তারপরও বাধ্য হয়ে করি, টু রিডিউস দ্য অবসেশন রিলেটেড অ্যাংজাইটি। আমার মনের উদ্বিগ্নতা, কষ্ট, দুঃখ দূর করার জন্য, আমার অস্থিরতা দূর করার জন্য আমার বারবার করতে হয়। তার মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে কারোর মধ্যে অবসেশন থাকবে অথবা অবসেশন এবং কম্পালশন দুই থাকবে একসাথে। অবসেশন কি আমরা বলেছি? বারবার মাথার ভিতর ঢুকে যাওয়া একটি চিন্তা, বা আর কম্পালশন হচ্ছে বারবার করা একটি আচরণ। দ্য অবসেশন আর কম্পালশন আর টাইম কনজিউমিং। এটি আমাদের জীবন থেকে কিন্তু আমাদের অনেকখানি সময়কে কেড়ে নেয়। মোর দেন 1 আওয়ার পার ডে, ডিএসএম এ বলা হয়েছে মোর দেন 1 আওয়ার পার ডে, প্রতিদিন 1 ঘন্টার বেশি সময় কেড়ে নেবে এবং আমার যাপিত জীবনের, প্রতিদিনকার প্রাত্যহিক জীবনের, আমার পারিবারিক, সামাজিক এবং আমার প্রফেশনাল লাইফকে সে হ্যাম্পার করবে, সোশ্যাল আর অকুপেশনাল ফাংশনিংকে হ্যাম্পার করবে। সেইটাই হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে একটি জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি: অবসেশন হচ্ছে বারবার মনের মধ্যে ঢুকে যাওয়া চিন্তা, কম্পালশন হচ্ছে বারবার মনের মধ্যে ঢুকে যাওয়া চিন্তার কারণে একই ধরনের কাজ বারবার করা। আমরা যদি প্রিভিলেন্স দেখি, ওই যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সারা পৃথিবীতে এবং বাংলাদেশে কি পরিমাণে রয়েছে, এটি কিন্তু নির্ভর করে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের উপরে। বিভিন্ন দেশে প্রাচ্যে একরকম, পাশ্চাত্যে আর একরকম, পুরুষদের মধ্যে একরকম, নারীদের মধ্যে আর একরকম। আমাদের জেন্ডার, এজ, আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটি কিন্তু একরকম নয়, মাঝে মাঝে একটিকে পার্থক্য করে। আমাদের দেশে আমরা দেখেছি অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে প্রতি 100 জনে 0.7, মানে 1000-এ 7 জনের, আর শিশুদের মধ্যে 1000-এ 1 জনের রয়েছে। পুরুষদের মধ্যে এটি 1000-এ 5 জন, আর নারীদের মধ্যে 1000-এ 10 জনের মধ্যে এটি রয়েছে 1%। তার মানে নারীদের মধ্যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের হার খানিকটা বেশি। এবং আমরা যদি গ্লোবাল প্রিভিলেন্স দেখি, সেখানেও আমরা দেখতে পাই নারীদের মধ্যে এটির হার বেশি। আরো কতগুলো জিনিস যদি আমরা দেখি, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটি কিন্তু শুরু হয় প্রি স্কুল এজ থেকে শুরু করে অ্যাডাল্টহুডের মধ্যে। মানে স্কুলে যাওয়ার আগে, 5 বছর বয়সের আগে, যখন আমরা স্কুলে যাই তারও আগে থেকেই কিন্তু এটি শুরু হয়ে যায় এবং অ্যাডাল্টহুড পর্যন্ত এটি কিন্তু আমাদের মধ্যে তৈরি হতে পারে। 1/3 থেকে 2/3
মানে 33% থেকে শুরু করে 50% পর্যন্ত ওসিডি শুরু হয় চাইল্ডহুড। মানে এই মুহূর্তে যতজন মানুষ সারা পৃথিবীতে অ্যাডাল্ট মানুষ ওসিডিতে ভুগছেন, তাদের 1/3 থেকে 50% মানুষের ওসিডি শুরু হয়েছিল চাইল্ডহুডে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যকে আমাদের কেন গুরুত্ব দিতে হবে? পুরুষদের মধ্যে এটি শুরু হয় 10 বছর বয়সের আগে। 25% মানুষের শুরু হয়ে যায় পুরুষদের মধ্যে 10 বছর বয়সের আগে। মানে এটি কিন্তু শিশুদের মধ্যে একটি শুরু হয়ে যায়। এবং মিন এজ অব অনসেট কোন বয়সে শুরু হয়? প্রায় 20 বছরের কাছাকাছি সময় এটি শুরু হয়ে যায়। 19.5, মানে 20 বছর। এটি হচ্ছে মিন এজ, মানে হচ্ছে গড় বয়স হচ্ছে ওসিডি শুরু হওয়ার বয়স হচ্ছে 19.5। তার মানে আর আনকমন হচ্ছে 35-এর পরে পরে শুরু হওয়া। 35 বছরের পরে ওসিডি সাধারণত শুরু হয় না, এটি একটা আনকমন হয়, কিন্তু এটি ভেরি রেয়ার। এখানে কিন্তু আমাদের বংশগত একটি বিষয় রয়েছে, হেরিডিটেবিলিটি আমরা বলি, যে ওসিডি ক্যান বি দি হাইয়েস্ট 45 to 65% ইন দা ফ্যামিলি রিলেটেড বা হেরিডিবিলিটি। বংশে যদি কারো থাকে তাহলে 45 থেকে 65% ঝুঁকি বেড়ে। তার মানে ওসিডি হচ্ছে একটি বংশগত রোগের একটি প্রাদুর্ভাব তার মধ্যে রয়েছে। কেন হয় ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ, কেন হয়? প্রথম কথা হচ্ছে কেন হয় তার সুনির্দিষ্ট কারণ কিন্তু আমরা খুঁজে পাইনি। কেন হয় তার কারণ খুঁজে পাওয়া যায় না। দুটো থিওরি আমরা বলি, একটা হচ্ছে বায়োলজিক্যাল থিওরি, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল থিওরি। বায়োলজিক্যাল থিওরিতে ভিতরে রয়েছে নিউরোট্রান্সমিটার। আমাদের ব্রেনের ভিতরে আপনারা সবাই জানেন, যারা এখানে রয়েছেন সবাই চিকিৎসক, আমাদের মস্তিষ্কে বেশ কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যাদেরকে আমরা বলি নিউরোট্রান্সমিটার। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিনের ঘাটতি হলে, এটি গুণগত ঘাটতি হতে পারে এবং পরিমাণগত ঘাটতি হতে পারে, তাহলে কিন্তু ওসিডির লক্ষণ দেখা দেয়। পাশাপাশি ডোপামিন এবং গ্লুটামেট, এই দুটির তারতম্যের কারণে ওসিডি হতে পারে। কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এনকেফালাইটিস, পিক ডিসঅর্ডার, কোরিয়া, এগুলোও কিন্তু ওসিডির অন্যতম কারণ রয়েছে। আমরা পজিশন এমিশন ক্রোমোগ্রাফি বা পিইটি এবং এমআরআইতে আমরা দেখতে পাই যে কিছু কিছু জায়গায় ওসিডি রোগীদের ফ্রন্টাল লোব, সিঙ্গুলাম, বেজাঙ্গাংলা একটি পরিবর্তন ঘটে। তার মানে এর একটি বায়োলজিক্যাল ভিত্তি রয়েছে। এবং বংশগত কথা আমরা বলেছি যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অথবা আইডেন্টিক্যাল টুইনের মধ্যে যদি কারো ওসিডি থাকে, তাহলে কিন্তু তার বংশে ওসিডি হওয়ার হার অনেকখানি বেশি। সাইকোলজিক্যাল থিওরির ভিতরে দুটো থিওরি খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে লার্নিং থিওরি, আরেকটি হচ্ছে সাইকোডাইনামিক থিওরি। সাইকোডাইনামিক থিওরি হচ্ছে রিগ্রেশন, অর্থাৎ মানুষ যদি তার বিকাশের কোনো একটি পর্যায়ে পেছন দিকে যেতে থাকে অথবা বিকাশের কোনো একটি পর্যায়ে থমকে যায়, আটকে যায়, তখন কিন্তু তার মধ্যে ওসিডি হতে পারে। সেটিকে আমরা বলি সাইকোডাইনামিক থিওরি বাই ফ্রয়েড। আরেকটা হচ্ছে লার্নিং থিওরি, সেটির দুটো স্টেজ রয়েছে, একটি ফার্স্ট স্টেজ আর একটা হচ্ছে সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে নিউট্রাল স্টিমুলাই, যেমন একটি সাধারণ মাখন লাগানোর ছুরি অথবা আমাদের বাসায় কিচেন নাইফ, সেটি কিন্তু একটি সাধারণ ছুরি, কিন্তু সেটি দেখে, এটি নিউট্রাল স্টিমুলাস, সেটি দেখে যদি আমাদের কারো মনে কখনো একটি অ্যাংজাইটি বা ফিয়ার বা উদ্বিগ্নতা তৈরি হয়, এই ছুরি দিয়ে আমি কাউকে আঘাত করতে পারি বা নিজেকে আঘাত করতে পারি, তখন আমার ভেতরে একটা উদ্বিগ্নতা তৈরি হচ্ছে। এটি হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে, সেটিকে আমরা বলে থাকি এই ছুরিটিকে আমি অ্যাভয়েড করব, অথবা এটির কথা মাথায় চিন্তা আসলে আমার মধ্যে অস্থিরতা তৈরি হবে, তাই আমার মধ্যে এটি নিয়ে একটা অ্যাভয়েডেন্স তৈরি হবে। সেকেন্ড স্টেজ লার্নিং থিওরি, মানে ছুরি স্বাভাবিকভাবে কাজের জন্য ব্যবহৃত হয়, কিন্তু সেটি ক্ষতির কারণ হতে পারে, এই চিন্তাটি করে আমি তার সাথে একটি কোরিলেট করলাম, একটি লার্নিং করলাম, এবং সেটির কারণে আমার মধ্যে একটি উদ্বিগ্নতা তৈরি হলো, লার্নিং থিওরি। আর সাইকোডাইনামিক থিওরি হচ্ছে রিগ্রেশন টু দ্য অ্যানাল ফেজ অর দা যে কোনো একটি ট্রিটমেন্ট। আমরা পরবর্তীতে প্রশ্নোত্তরে হয়তো আলোচনা করব যে আমাদের বিকাশের কোনো একটি পর্যায়ে যদি আমরা আটকে যাই। আরেকটি বিষয় আছে যেটিকে আমরা পান্ডাস বলি বা পান্স বলি। আপনারা দেখতে পাচ্ছেন পেডিয়াট্রিক অটোইমিউন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার।
যেটি স্ট্রিপ্টোকক্কাস ইনফেকশনের জন্য হয়, অথবা পেডিয়াট্রিক অ্যাকিউট অনসেট অফ নিউরোসাইকিয়াট্রিক সিন্ড্রোম প্যান্স, সেগুলোর কারণে ওসিডি হতে পারে। এটা হচ্ছে অটোইমিউন অ্যান্টিবডি, যেটা হঠাৎ করে ভুল করে মিসটেকেনলি অ্যাটাকিং দ্য বেজাল গ্যাংলিয়া অ্যান্ড দ্য ব্রেন ফলোয়িং দ্য ইনফেকশন অফ দি স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের কারণে আমাদের সাধারণত সোর থ্রোট হয়। সেই এই যে আমাদের গলায় যে অসুবিধাগুলো হয় বা রিউমেটিক ফিভার হয়, সেগুলোর কারণে আমাদের বেজাল গ্যাংলিয়া ভুলক্রমে অ্যান্টিবডি দ্বারা আক্রান্ত হতে পারে, এবং সেই কারণে আমাদের কিছু মোটর এবং বিহেভিয়ারাল ডিসঅর্ডার হতে পারে, টিক ডিসঅর্ডার হতে পারে, এবং ওসিডি হতে পারে। এই ছবিটি যদি আপনারা দেখেন, তাহলে এক্সপোজার টু দ্য ইনফেকশন টু দ্য স্ট্রেপ্টোকক্কাস, ইমিউন রেসপন্স টু দ্য লঞ্চ, ইমিউন একটা রেসপন্স হয়, অ্যান্টিবডিজ অ্যাটাক দ্য বেজাল গ্যাংলিয়া, এবং বেজাল গ্যাংলিয়া এই অ্যান্টিবডির আক্রমণের কারণে আমাদের একটা টিক ডিসঅর্ডার বা একই আচরণ মোটর বা একটা ভোকাল টিক তৈরি হয়, এবং আমাদের মধ্যে একটা উদ্বিগ্নতা তৈরি হয়। আমরা একই চিন্তা বারবার করতে থাকি, অথবা একই আচরণ বারবার করতে থাকি। এটি হচ্ছে পান্ডাস। কিভাবে আমরা বুঝবো একজন মানুষের মধ্যে ওসিডি রয়েছে? আমরা যদি খুব নন স্পেশালাইজ সেটিং এ দেয়, যেখানে সাইকিয়াট্রিস্ট নেই, সেখানে আমরা কিভাবে বুঝবো যে ওসিডি রয়েছে? এটি আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের গাইডলাইন থেকে নেওয়া। কয়েকটা কমন প্রশ্ন যদি আমরা করি, 6টি প্রশ্ন, যে আমি কি বারবার হাত ধুই অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করি? আমি কি বারবার একই বিষয়, দরজা বা কোনো বিষয় রেখেছি, টাকা পয়সা কোনো কিছু বারবার চেক করি? অথবা আমি কি বারবার বদার করি যে একটা জিনিস নিয়ে যেখান থেকে আমি বের হতে চাই, আমি কি এটা নিয়ে উদ্বিগ্ন হই? এবং ডেইলি অ্যাক্টিভিটিস করতে আমার কি অনেক সময় লাগে? প্রতিদিন আমার কি স্বাভাবিক কাজকর্ম করতে অনেক সময় লাগে? অথবা আর উই কনসার্নড অ্যাবাউট পুটিং থিংস ইন স্পেশাল অর্ডার, মানে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে যে আমার কি খুব উদ্বিগ্নতা হয়? আমার জুতা, আমার ঘড়ি, আমার ঘর, আমার ড্রেসিং টেবিল, এগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে কি আমার খুব উদ্বিগ্নতা হচ্ছে কিনা? অথবা আমি কি নিজেকে নিজে চালিত করতে কোনো সমস্যার মধ্যে পড়ছে কিনা? এখানে যদি হয় যে দেখা যায় যে এরকম কোনো কিছু হচ্ছে, ইয়েস, তাহলে আমাদের বলতে হবে আমার মধ্যে ওসিডি রয়েছে, এবং আমি তার ট্রিটমেন্টে যাব। পাশাপাশি দেখতে হবে কোনো মেডিকেল কন্ডিশনের কারণে, কোনো নিউরোলজিক্যাল কন্ডিশনের কারণে, কোনো মাথার ভেতরে কোনো অসুস্থতার কারণে এটি হচ্ছে কিনা। যদি না হয় তাহলে ওসিডি, যদি না হয় এতে, অথবা দেখতে হবে যে এটা আমার কোনো মাদক গ্রহণ আমি করছি কিনা, কোনো মাদক গ্রহণের কারণে হচ্ছে কিনা, তাহলে কিন্তু ওসিডি বলা যাবে না। সুতরাং আমাদের ওসিডি কনফার্ম করতে হলে মাদক বা অন্যান্য রোগগুলোকে এক্সক্লুশন করতে হবে, বারবার হাত ধোয়া, কোনো কিছু চেক করা, নিজেকে পরিচালিত করা, এটির মধ্যে দিয়ে যেতে হবে। আমি যদি অ্যাসেসমেন্টের দিকে যাই, তাহলে আমরা হ্যাঁ, বলবো যে অ্যাসেসমেন্টের মধ্যে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমার প্যাটার্ন, এক্সটেন্ট অ্যান্ড সিভিয়ারিটি অফ সিমটমস। যেই সিমটমস গুলো নিয়ে আমরা কথা বলছি, সেই সিমটমস গুলোর মধ্যে কতগুলো আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো। প্যাটার্ন, কি কি ধরনের সিমটমস আমাদের মধ্যে আসছে ওসিডি নিয়ে, তার এক্সটেন্ট কতটুকু, কতটুকু ক্ষতিগ্রস্ত করছে আমাদের যাপিত জীবনকে, সিমটমের গুরুত্বটা কতটুকু, সিভিয়ারিটি কতটুকু, সেটাও খুব ইম্পর্টেন্ট। ইম্প্যাক্ট, সেটা কি আমার ডেইলি ফাংশনিং এবং সময়কে নষ্ট করছে কিনা। বার্ডেন, কতটুকু বোঝা দিচ্ছে আমার ডেইলি অ্যাক্টিভিটিসতে। সাথে কোনো রোগ আছে কিনা। আমার রোগী এবং তার স্বজনরা এই রোগটা সম্পর্কে কি ভাবেন, সেটি আমাকে অ্যাসেস করতে হবে। আগে কোনো চিকিৎসা নিয়েছিলেন কিনা, নিয়ে থাকলে তার কি ফল হয়েছে সেটি আমার জানতে হবে, এবং কি কি ধরনের চিকিৎসা আমি তাকে অফার করতে পারি সেটি আমি তাকে বলবো। এবং তার রোগ হবার আগে তার ব্যক্তিত্ব কিরকম ছিল, সেই প্রিমরবিড পার্সোনালিটিটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এই 7-8টি জিনিস আমরা মাথায় রাখবো। তার সিমটমস, সিমটমের কারণে তার কি কি ক্ষতি হচ্ছে, তার বার্ডেন হচ্ছে কিনা, সহযোগী কোনো সমস্যা হচ্ছে কিনা, তিনি রোগটাকে নিয়ে এবং তার স্বজনরা, অভিভাবকরা রোগটাকে নিয়ে কি ভাবেন, তার আগে কোনো চিকিৎসা করেছিলেন কি, না করে থাকলে কি হয়েছিল, এবং বর্তমানে তিনি চিকিৎসা নেওয়ার জন্য উপযুক্ত কিনা, এবং রোগ হওয়ার আগে তার মানসিক স্বাস্থ্যের কি অবস্থা ছিল, পার্সোনালিটি কি ছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ।
আমরা যদি এই জায়গা থেকে আরেকটি জায়গায় এগিয়ে যাই, তাহলে প্রথম কথাই বলবো তার প্যাটার্ন, এক্সটেন্ড এন্ড সিভিয়ারিটি অফ সিমটমস কি কি আছে। অনেক রকম সিমটমস থাকতে পারে, তার মধ্যে অনেকগুলো গুরুত্বের মধ্যে একটি রয়েছে তার রিলিজিয়াস থট, ব্লাসফেমাস থট, কনসার্ন অ্যাবাউট রাইট রং মরালিটি। আমি যে ধর্ম পালন করছি, দেখা যাচ্ছে তার ধর্ম পালনের ক্ষেত্রে তার মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। তিনি সঠিকভাবে ধর্ম পালন করতে পারছেন কিনা, তার ধর্ম বিদ্বেষী কোনো চিন্তা তার মধ্যে আসছে কিনা, তিনি তার ইমেজ বা চোখ বন্ধ করলে বা বসে থাকলে ধর্ম বিদ্বেষী কোনো চিন্তা তার মধ্যে আসছে কিনা, এটি খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলি রিলিজিয়াস আর ব্লাসফেমাস কন্টেন্ট অফ ওসিডি। কন্টামিনেশন, এটি এটি খুব কমন। হ্যাঁ, এটি খুব কমন যে বারবার হাত ধোয়া, বারবার মনে হয় তার হাতে কোনো ময়লা লেগে গেছে, জার্ম লেগে গেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই চিন্তাটি তার আসে কিনা, এগুলো কমন অবসেশন। আমরা অবসেশন এবং কম্পালশনের পার্থক্যটা বুঝেছি কিনা জানি না, আমি আবারও বলি। অবসেশন হচ্ছে বারবার মাথার ভিতর চলে একটি চিন্তা, আর কম্পালশন হচ্ছে সেই চিন্তার বশবর্তী হয়ে বারবার করা কোনো একটি আচরণ। দুটোর মধ্যে পার্থক্য আছে। এটি হচ্ছে অবসেশন বলছি, যে আমার হাতে ময়লা লেগে গেছে, এটা ধুতে হবে, আমি বোধহয় অপবিত্র হয়ে গেছি, আমার নামাজ ঠিক হচ্ছে না, আমার আমার ধর্মকর্ম পালন করা ঠিক হচ্ছে না, এরকম রিলিজিয়াস বা কন্টামিনেটেড চিন্তা চিন্তা তার মধ্যে আসতে পারে। সেক্সুয়াল কিছু চিন্তা, আনওয়ান্টেড ফরবিডেন থটস, ইমেজ অর আর্টস, যেমন ইনসেস্ট, পরিবারের বা ধর্মীয় বা সামাজিকভাবে নিষিদ্ধ যাদের সাথে শারীরিক সম্পর্ক করা, তাদের সাথে শারীরিক সম্পর্ক করার চিন্তা, এবং এইটি ইমেজ বারবার তার মাথার ভিতরে চলে আসছে, এটি হচ্ছে তার সেক্সুয়াল একটি থটস। বারবার মাস্টারবেশন করার চিন্তা তার মধ্যে আসছে, এটি হচ্ছে সেক্সুয়াল থটস। আরেকটি হচ্ছে হোর্ডিং বিহেভিয়ার, চিন্তা রাখতে হবে, আমি সকল কাগজ সকল কিছু, কোনো কিছু ফেলবো না, সবকিছু রেখে দেবো, কিচ্ছু আমি হারাতে চাই না। মানে রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি, ফেলিবার সব জিনিসগুলিকে তুলিবার কেন চেষ্টা, ধুলির প্রাপ্য ধুলি কেনা দিলে জঞ্জাল জমে শেষটা। তার মানে ফেলবার যে জিনিসগুলো, সেগুলোকে আমি ফেলি না, ফেলিবার সেই জিনিসগুলোকে তুলিবার কেন চেষ্টা। মানে যেগুলো ফেলে দেওয়ার, যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলোকে আমি সবসময় মাথার ভেতরে জড়ো করে রাখি, এটা নিয়ে আমার চিন্তা হয়। আমি সবকিছুকে একই রকম ভাবে দেখতে চাই, সিমিট্রি। হ্যাঁ, সবকিছুকে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, অ্যারেঞ্জ রাখতে চাই, সেটা আমার মাথার ভেতরে চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে অ্যাগ্রেশন, হঠাৎ করে রেগে যাই, রাগ করি, হার্ম, রেগে যাই, রাগ করি। হ্যাঁ, ফিয়ার আর হার্মিং সেলফ অর আদার্স, নিজেকে বা অন্যকে আঘাত করার চিন্তা আমার মধ্যে চলে আসতেছে। এগুলো হচ্ছে অবসেশন। কম্পালশনের ক্ষেত্রে যদি আমরা বলি, কম্পালশন হচ্ছে সেই চিন্তার বশবর্তী হয়ে, সেই অবসেশনের বশবর্তী হয়ে একই ধরনের কিছু কাজ করা। যেমন ক্লিনিং, বারবার হ্যান্ড ওয়াশিং, বাথিং, ক্লিনিং হাউস হোল্ড আইটেমস, চেকিং, তালা, চাবি, গ্যাসের গ্যাসের চুলা ইত্যাদি দরজা বারবার চেক করছেন। কাউন্টিং, টাকা, হাঁটার সময় ফ্লোর টাইলস, বারবার তিনি চেক করছেন ফ্লোর টাইলস, তিনি ঠিক আছে কিনা, এই টাইলস গুলো তার দেখতে হচ্ছে, চেক করতে হচ্ছে, বারবার তিনি চেক করছেন। ড্রেসিং, তিনি তার মতো করে ড্রেস করছেন, বোতাম বারবার বোতাম লাগানো, বোতাম ঠিক হচ্ছে কিনা, ড্রেসিং টেবিলের সামনে তিনি নিজেকে ঠিক আছেন কিনা, এই বিষয়গুলো তার মাথায় বারবার আসছে। হোর্ডিং, অনেক কিছু জমিয়ে রাখছেন তিনি, যেটি বললাম, ফেলিবার সব জিনিসগুলোকে তুলিবার কেন চেষ্টা, লন্ড্রির স্লিপ থেকে শুরু করে পুরনো অনেক জিনিস তিনি জমিয়ে রাখছেন, বই, নিউজ পেপার, ফুড। এবং কিছু কিছু জিনিস তার মধ্যে রিচুয়ালস হিসাবে আসতে পারে, বারবার প্রেইং করা, একই কথা বলা, টস করা। হ্যাঁ, টস মানে ওই যে টাকা উপর দিকে ফেলে, পয়সা উপর দিকে ফেলে দেখা, টস করা, এই জিনিসগুলো। হ্যাঁ, রিপ্লেসিং ব্যাড থটস উইথ গুড থট, খারাপ চিন্তা ভালো চিন্তা ইত্যাদি বিষয়কে তিনি নিজের মতো করে ভাবছেন, বারবার একই কাজ করছেন। তার মানে অবসেশন এবং কম্পালশন, এটির প্যাটার্ন আমরা দেখব, ইম্প্যাক্ট আমরা দেখব, তার ফাংশনিং অ্যান্ড টাইমিং, তার কতটুক ডেইলি অ্যাক্টিভিটিস এখানে নষ্ট হচ্ছে। তিনি এই চিন্তাগুলো করার কারণে
অথবা বারবার একই আচরণ করার কারণে তার ডেইলি অ্যাক্টিভিটিস, পড়ালেখা, কাজকর্ম কতটুক নষ্ট হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রফেশনাল এম্পাওয়ারমেন্ট, তার পেশাগত জীবনে কোনো ঘাটতি হচ্ছে কিনা, এই বারবার একই চিন্তা বা একই কাজ করার কারণে তার আন্তঃব্যক্তিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে কিনা, এবং কতটুক সময় তিনি কনজিউম করছেন পার ডে, টাইম কনজিউমিং, এটি খুব গুরুত্বপূর্ণ তার জন্য। কতটুক কনজিউম তিনি করছেন এই টাইম কনজিউমিং। বার্ডেন কি হচ্ছে তার, সোশ্যাল বার্ডেন, এগুলোর কারণে, চিন্তার কারণে, আচরণের কারণে সামাজিকভাবে তার উপরে কতটুক প্রভাব পড়ছে, তার নিজের আত্মবিশ্বাস কমে যাচ্ছে কিনা, তিনি ডেইলি অ্যাক্টিভিটিস করতে ব্যাহত হচ্ছেন কিনা, এবং তার যাপিত জীবনের গুণগত মান অনেকখানি কমে যাচ্ছে কিনা, পোর কোয়ালিটি অফ লাইফ, এগুলো আমরা দেখব অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। কোমরবিডিটি, সবসময় মনে রাখতে হবে, ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সাধারণত একা থাকে না, এর সাথে অনেকগুলো জিনিস একসাথে জড়িত থাকে, অনেক কিছু একসাথে জড়িত থাকে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সাথে অনেকগুলো জিনিস জড়িত থাকে। তার মধ্যে একটা হচ্ছে মুড ডিসঅর্ডার, তার মুড বা ইমোশনটি কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জানি না। আমাদের ওয়াজিরুল আলম স্যার আছেন কিনা, স্যার কি চলে গেছেন কিনা বা বের হয়ে গেছেন কিনা, স্যারকে দেখতে পাচ্ছি না। এই মুড ডিসঅর্ডার স্যার আছেন। আছেন, ঠিক আছে। ডিপ্রেশন এবং বাইপোলার ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার কিন্তু ওসিডির সাথে থাকতে পারে। অ্যাংজাইটি ডিসঅর্ডার, উদ্বিগ্নতা ওসিডির সাথে থাকতে পারে। অতি চঞ্চলতা, অমনোযোগিতা শিশুদের ওসিডির সাথে থাকতে পারে। টিক ডিসঅর্ডার, আপনারা নাম শুনেছেন, আমরা বাংলায় বলি মুদ্রা দোষ, এটি মোটর, হঠাৎ পা নাচাচ্ছেন, চোখ নাচাচ্ছেন, বিভিন্ন রকম কাজ করছেন। ইটিং ডিসঅর্ডার, ওসিডির কারণে তিনি খাদ্য গ্রহণ করছেন না, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া মিলিবিয়ালিস, বিশেষ খাদ্যকে তিনি গ্রহণ করতে চাচ্ছেন না বা বিশেষ খাদ্য তিনি গ্রহণ করছেন, সেটি হচ্ছে ওসিডির একটি সাথে থাকতে পারে। অ্যাসপারজার্স, অর্থাৎ অটিজম, হাই ফাংশনিং অটিজম ওসিডির সাথে গুরুত্বপূর্ণ। টরেটস বা টিক আমরা বলেছি। অন্যান্য বডি ডিসমরফিক ডিজ, আমার নাকটা একটু বোচা, আমার আমার চোখটা একটু কালো, আমার ঠোঁটটা একটু মোটা, আমার কানটা একটু লম্বা, আমার মাথায় একটু টাক পড়েছে, এই জিনিসগুলো নিয়ে বারবার যখন একজন মানুষ তার শারীরিক চেহারার বাহ্যিক জিনিসগুলো নিয়ে এত বেশি ওভারহেলম থাকেন, চিন্তা করেন, সেটাকে আমরা বলি বডি ডিসমরফিক ডিসঅর্ডার, সেটিও ওসিডির সাথে থাকতে পারে। তিনি ট্রাইকোটিলোম্যানিয়া, অর্থাৎ বারবার চুল ছিঁড়ছেন, নিজের চুল টানছেন, এটি ওসিডির একটি অংশ। অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার, পরিবারের সদস্য বাবা মার সাথে তার এক ধরনের সংঘাত ঘটছে। অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ওসিপিডি, তার ব্যক্তিত্বটি পরিবর্তন হয়ে গেছে, এটি আমাদের মাথায় রাখতে হবে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আমরা দেখব রোগী এবং তার কেয়ার গিভারদের বিশ্বাস, পারসেপশন এবং এক্সপেকটেশন, কি চান তারা। ওসিডি থেকে কি একবারে ভালো হওয়া যায়? কিছু কিছু ওসিডির ক্ষেত্রে 1/3 ওসিডি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, 1/3 ওসিডি সারা জীবন থাকে কিন্তু চিকিৎসা নিয়ে কন্ট্রোল থাকে, আর বাকি 1/3 ওসিডি অন্য রোগের দিকে টার্ন নিতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝাইতে হবে তার কেয়ার গিভারদেরকে। এবং ওসিডি কি, তার গতি প্রকৃতি কি হতে পারে, অন্যান্য রোগের সাথে কি রকম সম্পর্ক রয়েছে, লক্ষণ কি, ভবিষ্যতে কি হতে পারে, এবং তার চিকিৎসা কি রকম হতে পারে, এই বিষয়গুলো আমরা রোগী এবং তার কেয়ার গিভারদেরকে বোঝাবো। আগে কোনো চিকিৎসা নিয়েছিলেন কিনা, প্রিভিয়াস ট্রিটমেন্ট এন্ড আউটকাম, ট্রিটমেন্ট হিস্ট্রি, আউটকাম, এবং সেই চিকিৎসা নিতে যেয়ে তার কোনো অসুবিধা হয়েছিল কিনা আমাদের জানতে হবে অ্যাসেসমেন্টের পর্যায়ে। আমরা কিভাবে ট্রিটমেন্ট দিতে পারি? আমরা সাধারণত দুইভাবে ট্রিটমেন্ট দেই। একটা হচ্ছে আউটডোর বেসিস, তাকে ওষুধ দেই, কাউন্সিলিং করার জন্য বলি। আরেকটা হচ্ছে ইনপেশেন্ট, ভর্তি করে ওষুধ দেই এবং ভর্তি রেখে তাকে চিকিৎসা দিই। এবং রোগীর সামাজিক, পারিবারিক এবং তার অর্থনৈতিক কন্ডিশনগুলো যদি পারমিট করে, সেটাকে বিবেচনা করে কিন্তু আমরা চিকিৎসা দিই। যে রোগী ভর্তি হতে পারবে না,
তাকে কিন্তু আমরা আউটডোরে ট্রিটমেন্ট দিই। তার মানে এটি একটু হচ্ছে কালচারাল কনটেক্সট আমাদের বিবেচনা করতে হবে। রোগীর প্রিমরবিড পার্সোনালিটি, রোগ হওয়ার আগে তার ব্যক্তিত্ব কিরকম ছিল, তিনি কতটুক সামাজিক ছিলেন, কতটুক সমাজ বিচ্ছিন্ন ছিলেন, তার পরিবার এবং চারপাশের মানুষজনের সাথে তার সম্পর্ক কিরকম ছিল, এবং তিনি কি একটা অ্যাংজাইটি প্রোন পার্সোনালিটি ছিলেন, অ্যাননকাস্টিক বলি আমরা, সহজেই তিনি উদ্বিগ্ন হতেন কিনা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে অ্যাসেসমেন্টের পার্ট। তার মানে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা যে কথাগুলো বললাম, আমি যদি আবার একটু রিক্যাপিচুলেট করি, তাহলে তার সিমটমের প্যাটার্ন, সিভিয়ারিটি, এক্সটেন্ট জানতে হবে, ইম্প্যাক্ট জানতে হবে, বার্ডেন জানতে হবে, সহযোগী কোনো রোগ আছে কিনা শারীরিক মানসিক জানতে হবে, তার এবং তার পরিবার এই রোগটিকে কিভাবে দেখছে সেটিকে জানতে হবে, আগে কোনো চিকিৎসা নিয়েছিলেন কিনা, ফিজিবিলিটি অফ দ্য ট্রিটমেন্ট অপশন, তিনি কি চিকিৎসা নিতে পারবেন কিনা, এবং তার রোগ হওয়ার আগে তার কি অবস্থা ছিল সেটিও আমাদের জানতে হবে। এখন আমরা যদি আসি ম্যানেজমেন্ট অফ দা ট্রিটমেন্ট অফ ওসিটি, কিভাবে এর চিকিৎসা করব। প্রথমে হচ্ছে প্রিন্সিপাল অফ দা ম্যানেজমেন্ট, ডিটেইল অ্যাসেসমেন্ট করতে হবে লম্বা করে, অনেক লম্বা। ওসিডি রোগীকে কিন্তু আমরা সহজে ঝট করে খুব তাড়াতাড়ি তার ডায়াগনোসিস করব না, লম্বা হিস্ট্রি নিতে হবে, ধীরে ধীরে তার সাথে আমাদের কথা বলতে হবে। ডিসিশন অন ট্রিটমেন্ট সেটিং, তিনি কিভাবে ট্রিটমেন্ট নিতে চান সেই ডিসিশন তার এবং চিকিৎসক এবং থেরাপিস্টের মধ্য দিয়ে নিতে হবে। সাইকো এডুকেশন টু পেশেন্ট অ্যান্ড দ্য ফ্যামিলি মেম্বার, এই রোগটা কি, রোগটার গতি প্রকৃতি কি হবে, চিকিৎসা নিলে কি হবে, না নিলে কি হবে, সেটি আমাদেরকে বোঝাতে হবে। ট্রিটমেন্ট অপশন, এখানে ওষুধ এবং ওষুধ ছাড়া কাউন্সিলিং এর বিষয়গুলো রয়েছে, সেগুলো বোঝাতে হবে, এবং ফলো আপ এর কথাগুলো আমাদেরকে বলতে হবে। বায়োসাইকোসোশ্যাল মডেলে আমাদেরকে যেতে হবে। বায়োসাইকোসোশ্যাল মডেল হচ্ছে, বায়োলজিক্যাল মডেল মানেই হচ্ছে ওষুধ, এখানে আমরা ওষুধ দিব, বায়োকেমিক্যালি চেঞ্জ করার চেষ্টা করব তার নিউরোট্রান্সমিটারকে, কারণ এখানে জেনেটিক্স জড়িত। আরেকটি সার্জারি, ওসিডির চিকিৎসায় কখনো 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 যেখানে ওসিডি ওষুধে কাজ করে না, সেখানে সাইকো সার্জারির প্রয়োজন হয়, গামা থেরাপি, গামা নাইফ থেরাপি দিয়ে আমরা এই, বা ডিপ ব্রেন স্টিমুলেশন দিয়ে সেই থেরাপিটি দিতে পারি। সাইকোলজিক্যাল থেরাপির মধ্যে রয়েছে কাউন্সেলিং, সাইকোথেরাপি, ডেভেলপমেন্টাল সাইকোথেরাপি, সাইকোপ্যাথোলজি গুলো জানতে হবে। পরিবার আর সোশ্যাল থেরাপির মধ্যে রয়েছে পরিবারকে অন্তর্ভুক্ত করা, কালচার অ্যান্ড রিলিজিয়াসিটি খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। ট্রিটমেন্টের গোল কি, আমরা চাই তার লক্ষণগুলো কমুক, তার ডেইলি ফাংশনিং গুলো ভালো হোক, তার কোয়ালিটি অফ লাইফ, তার পরিবারে, তার পড়ালেখার জায়গায়, তার কাজের জায়গায় গুণগত মানটি বাড়ুক, এবং প্রতিদিন ওসিডির কারণে যে সময় ঘন্টা কর্মঘন্টা নষ্ট হচ্ছে সেটি কমে আসুক, এবং তার ওসিডি রিলেটেড অ্যাংজাইটি কমে যাক, তার প্রতিদিনকার অর্ডিনারি লিভিংটি একটি স্বাভাবিক মানুষের মতো হোক, এবং তার ইকোনমিক্যাল বার্ডেনটি কমুক। আমাদের জাতীয় পর্যায়ের একটি গাইডলাইন রয়েছেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাইকিয়াট্রিস্টের গাইডলাইন, সেখান থেকে যদি আমরা দেখি যে তার সিভিয়ারিটি, ডিগ্রি অফ ইনসাইট, কোর্স, অনসেট এবং রেমিশন স্টেটে যদি তাকাই, তাহলে আমরা দেখতে নেচার অফ অবসেশন ও নেচার অফ কম্পালশন খুব ইম্পর্টেন্ট। তার কি চিন্তা তার মাথায় আসছে, কি কাজটি তিনি বারবার করছেন, এবং এটার কারণে তার ডেইলি ফাংশনিং কতটুকু ইম্পেয়ার্ড হচ্ছে, এবং আমার চিকিৎসার কারণে সেটি কতটুকু ভালো হচ্ছে, সেটি আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা ওসিডি ট্রিটমেন্ট আউটডোর বেসিসে দিতে পারি, মানে রোগী আসলো, চিকিৎসা দিলাম, ওষুধ দিলাম, কাউন্সেলিং এর কথা বললাম, রোগী চলে গেল, তাকে ভর্তি রেখে চিকিৎসা করতে পারি, দেখতে পারি তার ইনসাইট আছে কিনা। ইনসাইট অর্থ হচ্ছে তিনি কি বুঝতে পারছেন কিনা এটি তার একটি রোগ অথবা মানসিক রোগ। যদি বুঝতে পারেন তাহলে আমরা বলি প্রগনোসিস ভালো, আর তিনি যদি বুঝতেই না পারেন এটি তার মানসিক রোগ, অ্যাডমিট না করেন, স্বীকার না করেন, ডিনায়ালে থাকেন, তাহলে কিন্তু প্রগনোসিস অত্যন্ত খারাপ। চিকিৎসার সাথে তার অ্যাডহারেন্স, ওষুধ খাচ্ছেন কিনা, কাউন্সেলিং নিচ্ছেন কিনা, সেটির উপর নির্ভর করে তার চিকিৎসা কতটুকু ভালো হবে,
তার ভেতরে আত্মহত্যার প্রবণতা আছে কিনা, এবং তার সাথে সহযোগী কোনো কোমরবিড কন্ডিশন, মানসিক এবং শারীরিক, সাইকিয়াট্রিক অ্যান্ড ফিজিক্যাল কোনো কোমরবিড তার আছে কিনা সেটি আমাদের জানতে হবে। সাইকো এডুকেশন খুব গুরুত্বপূর্ণ, মানে তার মানসিক রোগ সম্পর্কে, তার ওসিডি সম্পর্কে তাকেও তার পরিবারকে এডুকেট করা, এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ডিসঅর্ডার কি এবং তার কনসিকোয়েন্স কি, এটি কিভাবে তার ডেইলি লাইফ এবং প্রফেশনাল লাইফকে ইম্প্যাক্ট করবে, তার বেনিফিট অফ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট করলে কি লাভ হবে আর ট্রিটমেন্ট না করলে কি ক্ষতি হবে সেটি বোঝাতে হবে। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে কথা বলতে হবে, যেমন প্রেগনেন্সি, ল্যাকটেশন, চাইল্ডহুড, আদার ইস্যুস, তখন কিন্তু আমাদেরকে আলাদা করে কথা বলতে হবে তাকে। হ্যাঁ, আমরা বেসলাইন কিছু ইনভেস্টিগেশন করে থাকি। এই বিশেষগুলোর মধ্যে আমাদের এগুলো নর্মাল ইনভেস্টিগেশন, বিশেষ করে যাদের বয়স 40-এর উপরে তাদের ইসিজি করে থাকি, প্রেগনেন্সি টেস্ট করে থাকি, নর্মাল কাউন্ট ডাউন, থাইরয়েড ফাংশন টেস্টগুলো আমরা করে থাকি। আমরা ট্রিটমেন্ট করে যে কথাগুলো বলেছি অলরেডি আমরা বলেছি, তার সিমটম কমাবো, তার ফাংশনিংকে বাড়াবো, তার কোয়ালিটি অফ লাইফকে আমরা বাড়াবো, তার উদ্বিগ্নতা কমাবো, এবং এবং আমরা বলবো তার বার্ডেনটাকে, তার ফ্যামিলিতে যে রোগটি যে বার্ডেন তৈরি করছে সেটিকে আমরা কিন্তু কমানোর চেষ্টা করব। ম্যানেজমেন্ট অফ দা ওসিডির দুইটা ভাগ, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল, আর একটি হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল। ফার্মাকোলজিক্যালের মধ্যে রয়েছে মূলত এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, আমরা সেটি দিয়ে থাকি। কখনো কখনো টিসিএও আমরা দিয়ে থাকি, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, তবে প্রধানত এসএসআরআই হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মূল ধারা। নন ফার্মাকোলজিক্যালের ভিতরে সাইকো এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। রোগটা সম্পর্কে তাকে জানানো, চিকিৎসক তাকে বলবেন রোগটা সম্পর্কে, অ্যাডভাইস ফর কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং আমরা ইআরপি বলি, হ্যাঁ, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন, সেটি আমরা সম্পর্কে তাকে জানাবো। হ্যান্ডলিং দ্য থটস, কিভাবে তিনি হ্যান্ডেলিং করবেন দ্য থটস, চ্যালেঞ্জিং দ্য ডিসফাংশনাল বিলিভ, যে চিন্তাটি তিনি করছেন যেটি ভুল একটি চিন্তা, সেই ভুল চিন্তা থেকে তাকে কিভাবে সরিয়ে নিয়ে আসব। এবং আমরা সাধারণত চাই যে 8 সপ্তাহের মধ্যে কোনো একটা পরিবর্তন তার আসবে, এটি গুরুত্বপূর্ণ। আমরা রিলিজিয়াস ওসিডির কথা বলেছি, যার আরেকটি নাম হচ্ছে স্ক্রুপুলোসিটি, যে আমরা রিলিজিয়াস ওসিডি চিন্তা করি, যে ধর্ম নিয়ে চিন্তা, ধর্ম বিদ্বেষী চিন্তা। হ্যাঁ, আমার মনে হয় ঠিক মতো আমার ধর্ম পালন করাটা হচ্ছে না, ধর্ম পালন করতে যে আমি ভুল কিছু করছি, আমার ধর্মের বিরুদ্ধে আমি চিন্তা আসছে, ধর্মের বিরুদ্ধে আমার মাথার মধ্যে ইমেজ আসছে, আমার ভিতরে এই চিন্তাগুলো আসছে, সেটা হচ্ছে স্ক্রুপুলোসিটি আমরা বলি, ধর্ম রিলেটেড ওসিডি, অর্থাৎ এক ধরনের ব্লাসফেমাস থট, তো ঈশ্বর বিরোধী, ধর্ম বিরোধী চিন্তা অথবা আচরণ যদি আমার মধ্যে আসে। এটা কতটুকু কমন? এটা কিন্তু অনেক কমন, এটা কিন্তু অনেক চলে আসে। হ্যাঁ, আমাদের ভিতরে অনেকগুলো ওসিডির মধ্যে ধর্মবিরোধী চিন্তাও যেমনি আসে, পাশাপাশি চেকিং সবচেয়ে বেশি আসে, কিন্তু চেকিং। আমাদের সাধারণ চিকিৎসকদের মধ্যে একটি ধারণা আছে যে আমরা ওসিডি বলতে শুধুমাত্র বুঝি বারবার হাত ধোয়া। না, উনি তো বারবার হাত ধোয় না, তার মধ্যে ওনার ওসিডি নাই। হাত ধোয়া হচ্ছে ওসিডির কয়েকটা ভাগের একটা ভাগ, কয়েকটা ভাগের একটা ভাগ। হুম। এছাড়াও রয়েছে হচ্ছে তার চেকিং, বারবার তিনি একটি জিনিস চেক করছেন। হোর্ডিং, তার ফেলবার জিনিসগুলোকে তিনি জমিয়ে রাখছেন। অর্ডারিং, সবকিছুকে সাজিয়ে গুছিয়ে রাখছেন। তার মরাল, তিনি তার নীতি নৈতিকতার বারে কোনো কিছু দেখলে খুব বেশি রেগে যাচ্ছেন, চিৎকার করছেন, অথবা অসুস্থ হয়ে যাচ্ছেন। সেক্সুয়াল অথবা রিলিজিয়াস স্ক্রুপুলাস অথবা সেক্সুয়াল থট, এটিও তার মধ্যে আসতে পারে। এটি হচ্ছে 30% ক্ষেত্রে আসতে। কন্টামিনেশন, হাত ধোয়া, ডার্ট। তার মানে দেখেন, আমাদের চিকিৎসক সহ সকলের মধ্যে একটা সাধারণ ধারণা আছে যে বারবার হাত ধোয়া মানেই হচ্ছে ওসিডি, বারবার পরিষ্কার পরিচ্ছন্নতা মানেই হচ্ছে ওসিডি। কিন্তু যদি একটুখানি জিনিস চিন্তা করেন তাহলে দেখেন হাত ধোয়ার চাইতেও গুরুত্বপূর্ণ কতগুলো হুম বিষয় হচ্ছে, হুম কতগুলো হাত ধোয়ার চাইতেও বা ডার্টের চাইতেও, এই যে ময়লা লাগার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেকিং।
প্রায় 80%, চেকিং, হোর্ডিং, সবকিছু রেখে দেওয়া, অর্ডারিং, সাজিয়ে গুছিয়ে রাখা, মরাল, তার চিন্তার বাইরে কোনো কিছু গেলে তিনি রেখে যাচ্ছেন, সেক্সুয়াল অথবা রিলিজিয়াস থটস, এটি। তারপরে হচ্ছে বারবার হাত ধোয়া। আমরা সাধারণত আমাদের এটি একটি ভুল ধারণা জেনারেল প্র্যাকটিসের ক্ষেত্রে, যে একজন মানুষ বারবার হাত ধুচ্ছেন কিনা সেটি নিয়ে আমরা ওসিডি চিন্তা করি। তা কিন্তু দেখেন যে হাত ধোয়ার চাইতেও অন্যান্য সিমটম কিন্তু বেশি থাকে। হ্যাঁ, এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হাত ধোয়াই একমাত্র ওসিডির সিমটমস না। অবসেশন ওভার ওয়েদার দে হ্যাভ সাইন। আমরা মনে করি যে আমার একটা সিন মানে একটা একটা আমার একটা অপরাধ হচ্ছে, পাপ হচ্ছে। হ্যাঁ, আমরা আমরা আমার ঈশ্বর বা আমার আল্লাহ বা আমার গড, যে যেই ভগবান, যে যেই ধর্মে বিশ্বাস করি না কেন, তার বিরুদ্ধে একটা চিন্তা বা ইচ্ছা আমার মধ্যে চলে আসতেছে, এবং আমি কনস্ট্যান্ট একটা কারো কাছে বারবার জিজ্ঞাসা করছি আমার রিলিজিয়াস লিডারের কাছে, এটা কি আমার অপরাধ, এটা কি আমার পাপ, এটা কি আমার অপরাধ, এটা কি আমার পাপ। এই জিনিসগুলো আমি বারবার চিন্তা করছি। দেখেন হাউ থটস বিকাম পাওয়ারফুল। ওয়ান্স থট ইজ আন্ডার মাই কন্ট্রোল, দ্যাট ইজ নর্মাল। আমি বড়, এই দেখেন এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, আমি অনেক বড়, থট অনেক ছোট। কিন্তু যখনই এটা ওসিডি হবে, তখন থট আমি অনেক বড় হয়ে যাবে, আমি অনেক ছোট হয়ে যাবে। মানে আমার চিন্তা আমাকে নিয়ন্ত্রণ করবে, আমি চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এই চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলেছি সাইকোলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল। ফার্মাকোলজিক্যালের ভেতরে কয়েকটি ওষুধ খুব গুরুত্বপূর্ণ: ফ্লুক্সিটিন, ফ্লুভোক্সামিন, হ্যাঁ, ক্লোমিপ্রামিন। এছাড়া অন্যান্য ওষুধও দেওয়া যায়, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, সিটারোপ্রাম দেওয়া যায়, ইসিটারোপ্রাম দেওয়া যায়, প্যারাক্সিটিন দেওয়া যায়, সার্টালিন দেওয়া যায়, ভেনলাফ্লাক্সিন। অনেক কিছু অগমেন্টেশনের ক্ষেত্রে আমরা অ্যারিপ্রিপ্রাজল, রেসপিরিডন, অ্যান্টিসাইকোটিক ইউজ করে থাকি। কিন্তু যেই তিনটা ওষুধের নিচে আমি আন্ডারলাইন করেছি দেখেন, ফ্লুক্সিটিন, ফ্লুভোক্সামিন এবং ক্লোমিপ্রামিন, এই তিনটি হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ দ্য ওসিডি। আমাদের জানতে হবে ওসিডি কি আমাদের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট করছে কিনা, এই চিন্তাগুলো, এই কাজগুলো আমার ডেইলি অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করছে কিনা। যদি হ্যাম্পার না করে তাহলে কিন্তু খুব ওসিডি বলা যাবে না। হ্যাম্পার করলেই ঠিক ওসিডি, এবং তখনই আমরা চিকিৎসা দিব। কখনো কখনো ওসিডি রোগীকে রাইট। আমরা তো কারেন্ট চলে গেছে আমার বাসায়, ফলে অসুবিধা নাই। আমি যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোই মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে। যে ওসিডির যে ট্রিটমেন্ট গুলোর কথা আমি বলছিলাম, সেই ট্রিটমেন্টের জায়গা থেকে আমরা বলছি যে ওসিডির ক্ষেত্রে এইটুকু, এই আমার প্রায় শেষ হয়ে গেছে কথাবার্তা, আর বেশি ছিল না। হ্যাঁ, আমরা বলছিলাম যে ওসিডি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে মাথায় রাখবো সেটি হচ্ছে যে তার কালচারাল কম্পিটেন্সি কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যে আমরা কিভাবে তার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে পারি, কিভাবে তার ওষুধগুলোকে আমরা দিতে পারি, এবং ওসিডির চিকিৎসার ক্ষেত্রে কখনো কখনো এবং কোনো কোনো সময় আমরা আমাদের এই ওসিডির কালচারাল কম্পিটেন্সিকে আমরা যেন মাথায় রাখি। মোটামুটি এই কথাগুলোই শেষ। আমার লেকচারও প্রায় শেষ হয়ে আসছিল, তখনই কারেন্ট চার্জ চলে গেছে, বিদ্যুৎ। আমি ল্যাপটপে এখন কথা বলছি। আপনাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। স্যার, আমরা ম্যানেজমেন্টের আসলে বেশ এটা কিছু আমি শেষ প্রশ্ন করেছি। এখানে অনেকেই করেছেন। তো আমি একটু আমরা কি ওয়াজুল স্যার যদি কিছু বলতে চান, স্যারের কথা শুনে আমরা একটু কোশ্চেন আনসার করি। আমার কিন্তু ওয়াজুল স্যার, মোটামুটি শেষ, লেকচার শেষ। আমার আর ওকে বলার ঠিক আছে। তেমন কিছু নাই। প্রফেসর মোহাম্মদ আর ওয়াজুল কে স্যার যদি আছেন? কিছু স্যার তো মনে হয় নাই। আছেন, স্যার আছেন। আচ্ছা, স্যার আছেন। আমি মোটামুটি যেটুক বলার দরকার সেটুক ওকে ওকে বলেছি। লিসানুল, ছিল, তাহলে জি, অসুবিধা কোশ্চেন নাই, আনসার বলেন। পর্বটা শুরু করো। আমরা বলেন আসলে আপনাদের। অনেক প্রশ্ন পেয়েছি, সবাইকে অনেক ধন্যবাদ অনেকগুলো প্রশ্ন করার জন্য। তো আমি আসলে এর মধ্যে থেকে বেশ কয়েকটা প্রশ্ন মনে হয়েছে যে স্যার ইতোমধ্যে ওনার প্রেজেন্টেশনে বেশিরভাগ প্রশ্নের আনসার দিয়ে দিয়েছেন। একটা প্রশ্ন ছিল এমন যে, ইজ রিকারিং বাট র্যান্ডম থটস ডিস্ট্রাক্টিং কনসেন্ট্রেশন অলসো ওসিডি? স্যার যদি এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে চান। আর একটু যদি ভালো করে বলেন, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। ইজ রিকারিং বাট র্যান্ডম থটস ডিস্ট্রাক্টিং কনসেন্ট্রেশন অলসো ওসিডি? আচ্ছা, এটা দুটো জিনিস হতে পারে। একটি হতে পারে এটি ওসিডির কারণে হচ্ছে,
আরেকটা হতে পারে অ্যাডাল্ট এডিএইচডি, মানে প্রাপ্ত বয়স্কদের এডিএইচডি যদি কখনো হয় তখন র্যান্ডম বারবার একটি থটস মাথার ভিতরে আসতে পারে। সুতরাং এটি একটি সাইকিয়াট্রিক ইভালুয়েশনের প্রয়োজন আছে, যেটি ওসিডি নাকি অ্যাডাল্ট এডিএইচডি। যদি ওসিডি হয় তাহলে ওসিডির চিকিৎসা দিতে হবে, যদি অ্যাডাল্ট এডিএইচডি হয় অ্যাডাল্ট এডিএইচডির চিকিৎসা দিতে হবে। মানে বারবার একই চিন্তা আসতে পারে আমাদের ভেতরে, অথবা বিভিন্ন রকমের চিন্তা বারবার আসতে পারে। যখন বিভিন্ন রকমের চিন্তা বারবার আসে তখন এটিকে কিন্তু আমরা বলে থাকি যে এটি হচ্ছে আমাদের অ্যাডাল্ট এডিএইচডির লক্ষণ। ওকে। থ্যাংক ইউ স্যার। আরেকজন প্রশ্ন করেছেন, স্যার যদি কোনো চাইল্ডহুড ট্রমা থাকে লাইক সেক্সুয়াল অ্যাবিউজ সার্ভাইভার, এর জন্য যদি কেউ বারবার শাওয়ার নেয় বা বডি থেকে কোনো কিছু ওয়াশ করার ট্রাই করে, তাহলে সেটা কি ওসিডি হিসেবে কাউন্ট করা যাবে? রাইট, করা যাবে। কখনো কখনো চাইল্ডহুড ট্রমা, চাইল্ডহুড ডেভেলপমেন্ট, আমি যেমন সাইকোলজিক্যাল যে কারণগুলোতে দেখিয়েছি সেটি হচ্ছে আমাদের বিকাশজনিত যে যে জায়গায় আমাদের চাইল্ডহুড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমার প্যারেন্টিং এর ক্ষেত্রে, আমার কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সাইকো অ্যানালাইটিক থিওরি যেটা রয়েছে, বিকাশের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে তখন কিন্তু এটি ওসিডির যা মতো সিমটম নিয়ে প্রবেশ করতে পারে। হয়তো বা চাইল্ডহুড ট্রমার কারণে কোনো সেক্সুয়াল অথবা অন্য কোনো অ্যাবিউজের কারণে বারবার তিনি ওয়াশ নিচ্ছেন, কিন্তু সেটি ওসিডির মতো করেই আমাদেরকে চিকিৎসা দিতে হবে। পাশাপাশি তার চাইল্ডহুড ট্রমাটিকে অ্যাড্রেস করার জন্য কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কাউন্সিলিং বা ট্রমা বেসড থেরাপি আমাদেরকে প্রদান করতে হবে। আমি নেক্সট প্রশ্নটাই যাচ্ছি, এটা আমি দুজনের প্রশ্ন একসঙ্গে করছি, কাছাকাছি প্রশ্ন। একজন প্রশ্ন করেছেন যে ওসিডি আইডিয়ালি কাদের ট্রিট করা উচিত, আর আরেকজন ডক্টর প্রশ্ন করেছেন যে ওসিডি চিকিৎসায় মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের উপরে অনেক পাবলিকেশন আছে। আমাদের দেশে যদি এই ধরনের মাল্টি ডিসিপ্লিনারি টিম হয়, তাহলে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনার মতে এই টিমে কাদের কাদের থাকা উচিত? আমরা মনে করি ওসিডির ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রধানত মাল্টিডিসিপ্লিনারি টিমে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এই দুই গ্রুপের থাকাটা বাধ্যতামূলক। সাইকিয়াট্রিস্টও থাকতে হবে, সাইকোলজিস্টও থাকতে হবে। কিন্তু যদি কোনো ফিজিক্যাল ইলনেস থাকে তখন আমরা কোনো রিলেটেড ফিজিশিয়ানকে সংযুক্ত করতে পারি। তবে মাল্টিডিসিপ্লিনারি টিমের ভেতরে দুটো প্রফেশন খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে সাইকিয়াট্রিস্ট আর একটি হচ্ছে সাইকোলজিস্ট। এই দুটো প্রফেশনকে অবশ্যই থাকতে হবে। সাইকিয়াট্রিস্ট ছাড়া অথবা সাইকোলজিস্ট ছাড়া, দুজনের একজনকে ছাড়াও চিকিৎসা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো না। সাইকোলজিস্টের দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ স্যার। আমি এর সঙ্গে একটা কমপ্লিমেন্টারি ম্যানেজমেন্ট রিলেটেড প্রশ্ন, এটাও ডক্টর প্রীতম করেছেন, যে আমাদের যে রিসেন্ট বিএপি গাইডলাইন সেখানে বলা হচ্ছে যে ওসিডির জন্য প্রেসক্রাইবিং এ এসএসআরআই দিতে, নন স্পেশালাইজড সেটিং এ। সো কনসিডারিং দ্য ল্যাক অফ ওভারসাইট, ডাজ দ্য প্যানেল থিঙ্ক there is a risk of over-diagnosing and over-prescribing of SSRI, particularly at rural and primary healthcare settings? আমরা মনে করি যে ওভার প্রেসক্রিপশনের সুযোগ নাই। আপনি যদি আমাদের গাইডলাইনটা দেখেন, গাইডলাইনটা ভেরি সিম্পল। তার ভেতরে একই চিন্তা বারবার আসছে কিনা, একই কাজ বারবার করছেন কিনা, তখন তিনি এসএসআরআই দিবেন। এবং সেক্ষেত্রে কিন্তু একটু অপশন আছে। যদি 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, মানে 1.5 মাস থেকে 3 মাসের মধ্যে তার সিমটমস এর পরিবর্তন না হয়, তাহলে কিন্তু তাকে অবশ্যই একজন স্পেশালিস্টের কাছে রেফার করতে হবে। নিকটবর্তী মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করতে হবে। আমরা 6 থেকে 12 সপ্তাহের বেশি অপেক্ষা করব না। স্যার থ্যাংক ইউ। নেক্সট একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আমাদেরকে টিপিক্যাল প্রেজেন্টেশন গুলো বলেছেন, একজন জানতে চাচ্ছিলেন যে টিপিক্যাল প্রেজেন্টেশন গুলো ছাড়াও অ্যাটিপিক্যালি কি ধরনের প্রেজেন্টেশন হিসেবে ওসিডি আসতে পারে? ভেরি গুড। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং আমি এটা নিয়ে খুব সাফার করি আমি নিজে, যে আমাদের জেনারেল প্র্যাকটিশনাররা সবসময় বারবার ওয়াশিং, কাউন্টিং, চেকিং, এই টিপিক্যাল প্রেজেন্টেশন গুলোর মধ্যেই ব্যস্ত থাকেন। কিন্তু এর বাইরেও এই টিপিক্যাল অসংখ্য প্রেজেন্টেশন আছে। সুতরাং কোনটা ওসিডি বুঝতে হলে আপনাকে দুইটা প্রিন্সিপাল বুঝতে হবে। নাম্বার ওয়ান প্রিন্সিপাল, একই চিন্তা বারবার মাথায় আসে কিনা, একই কাজ বারবার আমাকে করতে হয় কিনা। সুতরাং এটি হচ্ছে এটিপিক্যাল।
আমরা বলবো যে বারবার রাগ করা, কোনো একটি বিষয়ে অ্যাগ্রেশন হয়ে যাওয়া, হ্যাঁ, এটি কিন্তু ওসিডি সিমটমস হতে পারে। আমরা প্রায়শই এই বিষয়গুলোকে ওসিডি মনে করি না। আমরা মনে করি না, ও তো বারবার হাত ধোয় না, ও তো বারবার তালা চেক করে না। কিন্তু বারবার রাগ করা, অ্যাগ্রেশন হয়ে যাওয়া, নিজের প্রতি নিজেকে আক্রোশ, মানে আক্রোশ তৈরি করা, পরিবারের সদস্য বা আশেপাশের মানুষের প্রতি একটা আক্রোশ তৈরি হওয়া, এটাও কিন্তু একটা ওসিডির লক্ষণ। সুতরাং পুর অ্যাঙ্গার কন্ট্রোল, এটি কিন্তু একটি এটিপিক্যাল প্রেজেন্টেশন। সুতরাং আমাকে দেখতে হবে দুটো প্রিন্সিপাল, বারবার বারবার বারবার। আমি বারবার এই শব্দটি বলছি কেন? একই সাথে বারবার একই চিন্তা, একই চিন্তা, একই চিন্তা, একই ধরনের চিন্তা, একই ধরনের আচরণ, একই ধরনের আচরণ, একই ধরনের আচরণ, সেটি যেরকম আচরণই হোক। সেটি যে হাত ধুইতে হবে তা না, তালা চেক করতে হবে তা না, বারবার একই চিন্তা, একই চিন্তা, একই চিন্তা, একই আচরণ, একই আচরণ, একই আচরণ বারবার করলেই সেটা কিন্তু ওসিডি হতে পারে, এটিপিক্যাল ওসিডি হতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। অনেকেই আবার ওসিপিডির সঙ্গে এটার পার্থক্য বা ওসিপিডির সঙ্গে এটার কানেকশন আছে কিনা এই রিলেটেড বেশ কয়েকটা কোয়েশ্চেন এসেছে, স্যার এটা নিয়ে যদি কিছু বলতেন। ওসিপিডি আর ওসিডির মধ্যে আসলে পার্থক্য তো অবশ্যই রয়েছে। ওসিডি হচ্ছে একটি ডিসঅর্ডার, হ্যাঁ, আর ওসিপিডি হচ্ছে একটি পার্সোনালিটি ডিসঅর্ডার। এই দুটির মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে আমরা দেখব যে ওসিপিডি তার পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা তার জেনারেল প্যাটার্ন, যেটা তাকে একটা প্রিঅকুপেশনের মধ্যে রাখে সবসময়, আগে থেকে একটি চিন্তা, হ্যাঁ, অর্ডার, পারফেকশন, কন্ট্রোল, দুটো কাছাকাছি। কিন্তু ওসিপিডি হচ্ছে তার ব্যক্তিত্বের একটি বহিঃপ্রকাশ, আর ওসিডি হচ্ছে তার একটি রোগ। সুতরাং এই দুটি কাছাকাছি হলেও এটি আমাদের আমাদের মাথায় রাখতে হবে যে দুটোই কিন্তু চিকিৎসার যোগ্য, হ্যাঁ, এবং দুটোর জন্যই আমাদের এক ধরনের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন মনে মাথায় রাখতে হয়। হ্যাঁ, ওসিডি সাধারণত ইনভলভ হয় হচ্ছে আমাদেরকে একটা ডিস্ট্রেস, অ্যাংজাইটি, হ্যাঁ, এবং সেটি আমাদেরকে একটা ওই কম্পালসিভ অ্যাক্টিভ করলে আমাদের ডিস্ট্রেস অ্যাংজাইটিটি কমে। আর ওসিপিডির কারণে আমাদের ব্যক্তিত্বের পরিবর্তন হয়, যে ব্যক্তিত্বের পরিবর্তনটি শুধুমাত্র অ্যাংজাইটি রিলেটেড নয়, মোর দ্যান অ্যাংজাইটি, হ্যাঁ, সেটি আমাদেরকে অনেকখানি অপারেট করে আমার পার্সোনাল কনভিকশন এবং হাউ দ্য ওয়ে উই আর লিভিং ইন দ্য সোসাইটি, আমরা পরিবেশের সাথে পরিবর্তন কিভাবে করতে পারি, সেটা হচ্ছে ওসিপিডি। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের শেষ প্রশ্নটায় যাব, আমাদের সময় একদম শেষের দিকে। আমাদের প্রশ্ন করছেন যে হোয়াট রোল ডাজ এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন প্লে ইন ওসিডি ট্রিটমেন্ট? আচ্ছা, এটা তো খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলি যে যার হাত, একটা উদাহরণ দিচ্ছি, যার বারবার ডার্ট বা কন্টামিনেশন বা ময়লা লাগার বা একটি প্রবণতা রয়েছে, তাকে আমরা হাত খেয়ে, হাত না ধুয়ে অথবা হাতে ময়লা লাগিয়ে প্রথম দিন 5 মিনিট থাকতে বলি। 5 মিনিট থাকার পর তার ভিতরে একটা অ্যাংজাইটি হয়, এক্সপোজার হয়, রেসপন্স প্রিভেন্ট করতে বলি 5 মিনিট, পরদিন সেটা 5 মিনিট থেকে 10 মিনিট, তারপর বা তার পরের সপ্তাহে বা তারপর আমরা 10 মিনিট থেকে 20 মিনিট, তারপরে আমরা 20 মিনিট থেকে 30 মিনিট। ধীরে ধীরে যে বিষয়টা নিয়ে তার ভিতরে একটা অস্থিরতা, উদ্বিগ্নতা তৈরি হচ্ছে, সেটাকে আমরা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এটা হচ্ছে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন। আমরা সিস্টেমেটিক্যালি ধীরে ধীরে, তার ডার্ট কন্টামিনেশন আছে, ময়লা নিয়ে আছে, আমরা ময়লা লাগিয়ে তাকে 2 মিনিট রাখবো, 2 মিনিট পরে অস্থির হবে, হাত ধুয়ে ফেলবে। পরদিন বলবো আপনি 2 মিনিট না ভাই, 3 মিনিট রাখেন। 3 মিনিট পরে, তারপরে তাকে 5 মিনিট পরে, 10 মিনিট পরে, 20 মিনিট পরে, 40 মিনিট পরে, এরকম 100 মিনিট পরে যখন আমরা নিতে পারবো, সেটি হচ্ছে এক্সপোজার রেসপন্স প্রিভেনশনের জায়গা। তার মানে এটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, এটি নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, খুবই কার্যকরী। আমরা কিন্তু এটি করে থাকি এবং আমরা দেখেছি এই প্রক্রিয়ায় আমরা কিন্তু অনেক ভালো সুফল পাই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর হেলাল উদ্দিন আহমেদ স্যারকে আপনার
চমৎকার প্রেজেন্টেশন এবং আসলে আহ, আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব সেখানে উত্তরগুলোর জন্য আমরা আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী স্যারের কাছ থেকে তার কনক্লুডিং রিমার্কস এর মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী স্যার। ওয়াজিল আলম স্যার তো আছেন, আমি স্যারকে দেখছি না তো কিন্তু আমি। না আমি দেখছি প্রফেসর মোহাম্মদ হোস্ট করা আছেন স্যার। ওকে, তানিম সাহেব একটু স্যারকে নক করে দেখেন তো। স্যার একটু ফোন দেন। স্যার নক করছি স্যার। ওকে, একটু নক করেন। অসাধারণ সেশন প্রফেসর হেলালুদ্দিন আহমেদ, অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম হয়। এবং আসলে আমাদের যারা পার্টিসিপেন্ট তারা আচ্ছা, ডাক্তার সবাই অনেক মঞ্জুরুলকে আমরা একটু অ্যালাউ জানকারি। করি, উনি যদি কোনো কোশ্চেন লাইভ করতে চান ডাক্তার মঞ্জুরুল আপনি করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ আপনার কোশ্চেনটা করেন ডাক্তার স্যার আমার হেলালুদ্দিন। কোশ্চেনটা হচ্ছে স্যার, এই যে ফোন অ্যাডিকশন বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট চেক করা, বারবার লাইকস চেক করা, কে কমেন্ট করেছে এগুলা চেক করা, এটা কি ওসিডির মধ্যে পড়বে? রাইট, এটা ওসিডির মধ্যে পড়তে পারে যদি এই লাইক কমেন্ট চেক করাটা আপনার ডেইলি অ্যাক্টিভিটিস কে হ্যাম্পার করে। আপনার প্রফেশনাল লাইফ, আপনার পার্সোনাল লাইফ, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার ফ্যামিলি লাইফকে যদি হ্যাম্পার করে তাহলে এটা অবশ্যই ওসিডি। আর যদি ফ্যামিলি লাইফ, ডেইলি অ্যাক্টিভিটিস, প্রফেশনাল লাইফকে হ্যাম্পার না করে তাহলে আমরা বলবো এটা একটি মানে ওভার অ্যাক্টিভিটি, এটা ওসিডি না। কিন্তু যদি আপনার ডেইলি অ্যাক্টিভিটি, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফকে হ্যাম্পার করে তাহলে এটা ওসিডি। এই কোশ্চেন শুনে অনেকে মানে থ্যাংক ইউ টেনশনে স্যার। পড়ে গেছিল, এই কোশ্চেনটা শুনে অনেকেই এই টেনশন করতেছিল। স্যারকে পাওয়া গেছে নাকি এস এম আচ্ছা, ভাই? আমি এটা লাস্ট একটা কোশ্চেন ডাক্তার গোলাম মোর্শেদ। গোলাম মোর্শেদ, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ওয়ালাইকুম ইউ ফর আসসালাম। এক্সেলেন্ট সেশন। আমার একটা প্রশ্ন ছিল যে ওই সাইকো সার্জারির ব্যাপারে কি রকম বাংলাদেশে কিরকম এটা বা হচ্ছে এটা যে কি? সাইকো সার্জারিটা বাংলাদেশে প্রচলিত না, ভারতে আছে। আমি দেখে আসছি, আমি নিজে প্র্যাকটিস করেছি এটার ব্যাপারে দিল্লিতে। এটা হচ্ছে যখন কোনো ক্ষেত্রে ওসিডির চিকিৎসায় কোনো খবর মানে কোনো উন্নতি পাওয়া যায় না, তখন এক ধরনের ডিপ ব্রেন স্টিমুলেশনের মধ্য দিয়ে ব্রেনের বিশেষ স্থানে, বিশেষ করে বেজাল গ্যাংলিয়া, একটা লেজার থেরাপি দেওয়া হয় গামা নাইফের মাধ্যমে, এবং সেটার মধ্য দিয়ে সেখানে কিছু স্টিমুলেশন দেওয়া হয়, সেটার যে চিকিৎসা করা হয়। আমি ভারতে দেখেছি, সেখানে এটার ফলাফল ভালো। বাংলাদেশে যেহেতু এটা সুযোগ নাই, এটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে পারছি না। তবে স্যার ভারতে এটার চিকিৎসা আছে ইলেকট্রোকনভালসিভ এবং থেরাপি স্যার এটার কিরকম এখানে? হ্যাঁ, স্যার ইলেকট্রোকনভালসিভ থেরাপি? না, ইলেকট্রোকনভালসিভ থেরাপি এখানে গুরুত্বপূর্ণ না। এটা যে ডিবিটি, ডিপ ব্রেন স্টিমুলেশন। ওকে, থ্যাংক ইউ ডাক্তার গোলাম মোর্শেদ। ওয়াজিল আলম স্যার মোস্ট প্রবাবলি কোনো কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে আছেন বা আউট অফ রিচ আছেন, তাহলে হ্যাঁ, আমার মনে হয় স্যারকে আমরা প্রফেসর দেখছি না, হেলালুদ্দিন স্যার আহমেদ স্যারই আসলে কনক্লুড করে দিন। হারিয়ে গেছে। জি, প্রফেসর হেলালুদ্দিন আহমেদ স্যার আপনি কনক্লুশন রিমার্ক দিয়ে দেন। না না না, আমি কনক্লুশন রিমার্ক দেওয়ার মতো মানুষ না। আমি আমার জায়গা থেকে বলেছি, এবং এখানে যারা আছেন সবাই চিকিৎসক, এবং অ্যাডাল্ট লার্নিং এর একটা থিওরি হচ্ছে, আমি রবীন্দ্রনাথের ভাষায় আবারও বলতে চাই, যে সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত। আমরা কিন্তু এখানে ওসিডির পড়াইতে আসি নাই, আমরা ওসিডি বলতে আসি নাই। আমি ওসিডি নিয়ে আপনাদের মধ্যে একটা যেটা চাই যে ইন্টারেস্ট ডেভেলপ করার জন্য আসছি। আপনাদের মধ্যে এটা নিয়ে যেন ইন্টারেস্ট ডেভেলপ করে সেই জায়গাটায় আমরা চলে আসছি। আপনারা নিজেরাই পড়ে নিবেন, নিজেরাই জেনে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমি মনে করি ওসিডি আমাদের প্রত্যেক প্র্যাকটিশনারের ক্ষেত্রে, এটি ইন্টার্নিস্ট হোক, সার্জারির প্র্যাকটিশনার হোক, গাইনোকোলজিস্ট হোক, জেনারেল জেনারেল প্র্যাকটিশনার হোক, অথবা পেডিয়াট্রিশিয়ান হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ওসিডি আমরা পাই। সেই জায়গাটি থেকে কিভাবে করবেন, এবং আমি খুব স্যার বিনয়ের জয়েন সাথে করছেন বলতে হেলাল ভাই, চাই। হ্যাঁ ঠিক হেলাল ভাই আছে, এই যে স্যার হয়েছে। জয়েন করছেন। ও ঠিক আছে, আমি খুব বিনয়ের সাথে বলতে চাই একটি জিনিস স্যারের কথা বলার বলো। আগে, যে ওসিডির চিকিৎসায় সব সময় সাইকিয়াট্রিস্টদের ইনভলভ করার দরকার পড়বে না। আপনি গাইনোকোলজিস্ট হন, সাইকোলজিস্ট, সার্জারি প্রফেসর হন, আপনি মেডিসিন হন, আপনি নিজেই কিন্তু অনেকখানি ট্রিটমেন্ট দিতে পারবেন। সবসময় যে আমার কাছে পাঠাইতে হবে, ওয়াজিলম স্যারের কাছে পাঠাইতে হবে তা না। আমরা এটাই বলার চেষ্টা করছি আজকে, যে প্রাইমারি কেয়ারে আপনি যেন আপনার
ম্যানেজমেন্টটা দিতে পারেন। এইটুকু হচ্ছে আমার চাওয়া। আমি চাই না যে সব রোগী, ওসিডি সব রোগী আমাদের কাছে চলে আসুক, ওয়াজিল আলম স্যারের কাছে চলে আসুক, আমার কাছে চলে আসুক। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। থ্যাংক ইউ। শুরু অসংখ্য করবো? ধন্যবাদ। স্যার আমরা ওয়াজিল আলম স্যার প্লিজ। ওয়াজিউল স্যার রিকোয়েস্ট করছি কনক্লুডিং আচ্ছা রিমার্কস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিডি ফিজিশিয়ানের এই অসাধারণ একটা আয়োজন এবং এসকেএফ এর এই সহযোগিতার জন্য। আর হেলালকে বলবো, এর চাইতে ভালো আর কি হতে পারে প্রেজেন্টেশন। রিয়েলি ওর লিসনিং প্রেজেন্টেশন, ওর সেইং অ্যান্ড ওর প্রিজার্ভিং প্রেজেন্টেশন ফ্রম ডক্টর হেলাল উদ্দিন। বরাবরের মতো হেলাল আগে এরকমই করে, আর মানে আরো হেলালের আহ উৎকর্ষ বাড়ছে, এটা ডেফিনেটলি। তো বিষয়টা অত্যন্ত চমৎকার একটা বিষয়। দু একটা প্রশ্ন আমি একটু সাপ্লিমেন্ট করতে যাচ্ছিলাম। যেমন ওই যে বলা হলো যে সেক্সুয়াল অ্যাবিউজের পরে একটা অবসেশনের মতো হচ্ছে বা রাইচুয়ালস হচ্ছে, পানি বেশি ইয়ে করছে। এটা কিন্তু দেখাই আছে যে অবসেশন 50 to 70% কম্পালসিটি শুরু হয় কোনো স্ট্রেসের পরে। কিন্তু সে বিরাট স্ট্রেস, একটা সেক্সুয়াল ট্রমা হওয়ার পরে তো হওয়াটা খুবই স্বাভাবিক। হুম। আবার যেটা হেলাল বললো একবার যে এডিএইচডির কথা, সেটা হেলাল আগেই বলেছে উত্তরটা, যে আসলে ওসিডিকে আমাদের সবসময় কোমরবিডিটির কথা ভাবতে হবে, ডজেন্স অফ কোমরবিডিটি। সুতরাং এটা আমাদের চিন্তাই করতে হবে। আর ডায়াগনোসিসের কথা হেলাল বলেইছে, এই প্রশ্নটা একবার এসছে যে আমরা রোগীকে চট করে ডায়াগনোস করবো না, সময় নেব। আবার ওসিডির রোগীও আপনাকে সহজে ছাড়বে না, এটাও ঠিক। তার অনেক কথা অনেক কথা, সেটিও কিন্তু আমাদের ডায়াগনোসিসের জন্য একটা প্লাস পয়েন্ট, যে রোগী কত কথা বলছে, যেটুকু প্রয়োজন নেই তার চেয়ে এক বেশি বলছে, কিংবা এক কথা বারবার বলছে। এটা আমাদের খেয়াল করলেও কিন্তু ডায়াগনোসিসের জন্য একটা ভালো একটা পয়েন্ট আমরা পেয়ে যেতে পারি। যাই হোক, অত্যন্ত ভালো লাগছে আমার সবকিছু মিলে। আমি একটা ছোট্ট গল্প করি, শেষ করব। সেটি যেমন হেলাল অবসেশনের কথা বলেছে, কম্পালশন বলেছে, কন্টেন্ট গুলোর কথা বলেছে। আমি যে ডার্ট কিংবা কন্টামিনেশনের এই কন্টেন্ট একটা গল্প বলি। গল্প তো না, একটা সত্য ঘটনা। আমি তখন পার্ট 2 এর স্টুডেন্ট। একজন মহিলা আসলো, 30-32 বছর বয়সের মহিলা হবে আমাদের কাছে। তখন তার নিউমোনিয়া হয়েছে অলরেডি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের প্রগনোসিস যাই হোক, মর্টালিটি খুব কম, কিন্তু পরোক্ষভাবে হলেও বোধহয় কিছু কিছু মর্টালিটি আছে। এই মহিলাকে আমরা বাঁচাতে পারিনি, কারণ তার অবসেশনটা কিরকম দেখেন, কম্পালশনটা তার ওরকম একটা কন্টামিনেশনের ভয় ছিল। সে পানি বেশি খরচ করতো, হাত ধুতো, গোসল করতো, বারে গোসল করতে 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 তার ধারণাটা এরকম হলো যে এই ঘরের মধ্যে বাথরুমের পানিতে গোসল করে পরিষ্কার হওয়া যায় এত অল্প পানিতে। সুতরাং সে পুকুরে গোসল করা শুরু করলো। পুকুরে কিছুদিন গোসল করবো, তার ধারণাটা এই হলো যে এই পুকুর তো আমার শরীরের ময়লা থেকে ময়লা হচ্ছে পানি, কাজে এই পানিতে তো আমি পরিষ্কার করতে পারবো না। সুতরাং আরো ভালো পুকুরে যেতে হবে। এই করে সে এই পুকুর থেকে সেই পুকুর, পরে সব পুকুরই তার কাছে মনে হলো যে কন্টামিনেটেড ওয়াটার। তারপরে সেই করলো মানুষের যেগুলো রিজার্ভ ট্যাঙ্ক অনেকের নিজের বাড়িতে, সেগুলোতে সে গোপনে ঢুকে গোসল করা শুরু করলো, এবং সারাদিন সেরকম ভিজে থাকতে থাকতে এক সময়ে তার গার্জেন যখন আমাদেরকে নিয়ে আসলো মিটফোর্ড হসপিটাল, তখন তার নিউমোনিয়া এমন এক পর্যায়ে গেছিল আমরা তাকে বাঁচাতে পারিনি। সুতরাং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের প্রগনোসিস হেলাল বলেছে 3 ভাগে, দ্যাটস গুড। কিন্তু মাঝে মাঝে এরকম ভয়ঙ্কর পরিণতি হয়। অবসেশন একটা নিউরোটিক ডিসঅর্ডার। নিউরোসিস এবং সাইকোসিসের মধ্যে কিন্তু একটা মোটা দাগে পার্থক্য আছে। একটা ইনসাইট থাকে, একটা ইনসাইট থাকে না। কিন্তু অবসেশন আমাদেরকে আমাদের এমন একটা ঝামেলায় ফেলে দেয় যে ওই যে পার্থক্যটা, ভেদ রেখাটা অনেক সময় থাকে না, এরকম পর্যায়ে যেতে পারে ওসিডি। তখন আমাদের মনে হয় যে এটা কি আসলে ওসিডি নাকি সাইকোসিস। সুতরাং ওসিডির ব্যাপারে যেটা হেলাল বারবার বলছে, যে আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে ডায়াগনোসিস ক্ষেত্রটা ভাবতে হবে, আমরা যে এই ভুলটা না করি। যাই হোক, আমার খুব ভালো লেগেছে হেলালের প্রেজেন্টেশন, এবং যারা প্রশ্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে বিডি ফিজিশিয়ানস এবং কে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।